নমস্কার, ভৌতিক টক উইথ সন্দীপের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। শুনতে থাকুন আজকের আরও একটি হাড়হিম করা ঘটনা, হাড়হিম করা গল্প নিয়ে আমি হাজির হয়েছি ভৌতিক টক উইথ সন্দীপ। শুনতে থাকুন আজকের এপিসোড। হরিদেবপুর শ্মশানের কাছে একটি জায়গা আছে, যেটা প্রধানত তালতলা নামেই খ্যাত, কারণ সেখানে প্রচুর তাল গাছ রয়েছে। সেই তালতলার পাশে সুমনদের বাড়ি। তাদের মাটির বাড়ির বারান্দায় একটা মাদুরের ওপর 4 জন বসে আছে। সেই সময় রতন সুমনের কাছ থেকে একটা ভূতের গল্প শুনতে চাইল। তখন সুমন তার সাথে ঘটে যাওয়া একটি ভূতের গল্প তাদের বলতে লাগলো। মাসিক পত্রে কবিতা লিখি বলে বন্ধু মহলে নাম হয়েছিল কবি। আমার কবিতায় যে কবিত্ব নেই সে কথা আমার চেয়ে ভালো করে আর কেউ জানে না। কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে, এই হিসাবে প্রত্যেক মানুষই কবি, কিন্তু ভাষায় সেই কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকই, এবং আমি ওই অল্প সংখ্যকদের কেউ নই। যদি জিজ্ঞাসা করেন তবু আমি কবিতা লিখি কেন, তবে উত্তরে বলবো ওটা আমার মুদ্রা দোষ। সম্প্রতি বাল্য বন্ধু সতীশের পত্র পেয়েছি। সতীশ গিয়েছিল পুজোর সময় বায়ু পরিবর্তনে। পশ্চিমের এক দেশ থেকে লিখেছে, কবি, আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার। এখানে উপর পানে তাকালে ঝুলে ভরা কড়িকাঠের বদলে দেখা যায় নীলার রং মাখানো অসীম আকাশ। পদব্রজে বেড়াতে বেরুলে নরহত্যাকারী মোটর ও ট্রামের বদলে চোখে পড়ে কেবল বনফুলে ঢাকা রঙিন পাহাড় ও নদীর হাড় দোলানো স্নিগ্ধ সবুজ ক্ষেতের পরে ক্ষেত। কান পেতে শুনলে হেঁটো লোকের হট্টগোল আর পাওনাদারের সচিৎকার তাগাদার বদলে শোনা যায় শুধু মুক্ত বিহঙ্গের আর গিরি নির্ঝরিণীর মতো সঙ্গীত। অতএব বাঁধো তোমার মোটমাট, কেন একখানা ইন্টার ক্লাসের টিকিট এবং চলে এসো আমার ঠিকানায়। তোমার উদরে অন্ন যোগান দেবার ভার গ্রহণ করব আমি। বলা বাহুল্য, সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরি করলুম না। সতীশের বাসায় পৌঁছে দেখলুম অত্যুক্তি করেনি। যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই কবিত্বই এখানে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে আকাশে বাতাসে, বনে বনে, নদীর লহরে, প্রজাপতির পাখনায়, মৌমাছির গানে। নিজেকে কি নিশ্চয়ই মনে হলো। একরত্তি একটি ঘাসের দুলদুলে ফুল, বাতাসের দীর্ঘশ্বাসও সইতে পারে না, কিন্তু তারই তিল পরিমাণ পাপড়িতে যে অনন্ত ছন্দ ও কবিত্বের ইঙ্গিত, আমার শত শত বড় বড় কবিতাও তার কাছে নগণ্য। এখানে আমার কবিতার পাশ ফিরে শোবারও ঠাঁই নেই। সতীশ বললে, কবি, এখানে খালি কবিত্ব নয়, তার চেয়েও শ্রেষ্ঠ জিনিস পাওয়া যায়। আমি বললুম, কবিত্বের চেয়ে শ্রেষ্ঠ জিনিস স্বর্গেও নেই। স্বর্গে, অন্তত হিন্দুদের স্বর্গে না থাকতে পারে, কিন্তু মর্তে আছে। টাকায় 2 গন্ডা রাম পাখি কিংবা 20 গন্ডা তস্য ডিম্ব। এমন দেশটি কোথায় গেলে পাবে খুঁজে তুমি। চমৎকৃত হয়ে বললুম, তাহলে প্রাণপণে আমি প্রতীক্ষা করছি সতীশ, এদেশকেই আমার স্বদেশ বলে মনে করব। সতীশ চোখ পাকিয়ে বলল, কবি, তুমি মির্জাফরের চেয়েও নিম্ন শ্রেণীর লোক। কেন? মির্জাফর স্বদেশ ভুলেছিলেন সিংহাসনের আর বিপুল ঐশ্বর্যের লোভে, আর তুমি এমনি পামর যে তুচ্ছ ফাউলের লোভে স্বদেশকেও ভুলতে চাও। ভুল সতীশ, ভুল। ফাউল তুচ্ছ নয়, আর ফাউল হচ্ছে আমার স্বদেশেরই একটা বড় সম্পদ। এনসাইক্লোপিডিয়া খুলে দেখো,
ফাউল বিদেশি নয়, তার প্রথম জন্ম ভারতবর্ষেই। অতএব ফাউলের স্বদেশ হচ্ছে আমারই স্বদেশ। ইউরোপের রসনা সেদিনও পর্যন্ত ফাউলের আস্বাদ জানতো না, কিন্তু তার উপরে আমার জন্মগত অধিকার। ইউরোপ যখন শ্রীরাম পক্ষীর স্বপ্ন দেখেনি ভারতের বিরাট আকাশ আচ্ছন্ন করে উঠত, তখন ফাউলের পর ফাউল, কোটি কোটি নরম নধর রংচঙে ফাউল। এদেশে এত ফাউল থাকতে লক্ষ্মী দেবী আউল বাহিনী হলেন কেন? মাঝে মাঝে তাই ভেবে আমি অবাক হই। কেননা লক্ষ্মী মন্ত্র না হলে নিত্য কেউ ফাউলকারী খেতে পারে না। মা লক্ষ্মীর সঙ্গে ফাউলের সম্পর্ক বড়ই ঘনিষ্ঠ। সতীশ বলল, তোমার গভীর গবেষণার উপরে আর কথা চলে না। আজ তাহলে ফাউলের চপ, কাটলেট আর কারি তোমার বরাদ্দ রইল। সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন কোজাগরী পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল। তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইলে না। পাহাড়ের একখানি পাথরের উপরে একলাটি বসে বসে দেখতে লাগলুম। ঝর্ণায় ঝরছে হীরের ধারা, আর শালবনে আলোর ফাঁকে ফুটছে আলোর চিত্রমালা। এ সময় প্রত্যেক মানুষই মনে মনে কবিতার রচনা করে, এমনকি শিশুরা পর্যন্ত। আমারও মন তখন যে কাব্য কথা উচ্চারণ করছিল, অক্ষম ভাষায় তার ভাব ফোটাবার চেষ্টা করব না। কিন্তু আচম্বিতে শরতের এক বেরসিক মেঘ কোথা থেকে ছুটে এসে চাঁদের উপরে করল জবনিকাপাত। শয়নের মেঘ বটে, কিন্তু অভাবিত রূপে ঘন। চাঁদতারার আলোকিত নাট্যশালা একেবারে অন্ধকার। এমন আকস্মিক দৃশ্য পরিবর্তনের জন্য মোটেই প্রস্তুত ছিলুম না। ভাগ্যে সঙ্গে ইলেকট্রিক টর্চটা ছিল, তাই কোনো রকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারলুম। পৃথিবীর সৌন্দর্য আলোকের উপরে কতটা নির্ভর করে তাই ভাবতে ভাবতে পথ চলছি। হঠাৎ বইল ঠান্ডা জলো হাওয়া, আর সঙ্গে সঙ্গেই জাগলো বজ্র বিদ্যুতের সমারোহ। আরো তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম বটে, কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলেই আজ যে অকাল বাদলের আগমন হয়েছে, তাকে বোধহয় আর ফাঁকি দিতে পারবো না। টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমাদের বাসার অনতি দূরেই এসে পড়েছি। আমার ডান পাশেই রয়েছে একটা ছোট নদী। স্থানীয় লোকেরা তাকে দিঘির মাঠ বলে ডাকে। বৃষ্টি শুরু হলো। প্রথমে বড়সড় দু চার ফোঁটা, অনুভবে ফোঁটার আকার বুঝেই আন্দাজ করলুম বৃষ্টি খুব জোরেই আসবে। অসময়ে স্নান করে দেহ আর জুতো জামা কাপড় ভেজাবার স্বাদ হলো না। আশ্রয়ের জন্য অসহায়ভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছি, হঠাৎ চোখে পড়ল দিঘির মাঠের নিবিড় অন্ধকারের বুক ছেঁদা করে ফুটে উঠেছে আলোকোজ্জ্বল অনেক জানলা দরজা। বৃষ্টির তোড় বেড়ে উঠল। আমিও বেগে ছুটলুম সেই আলো লক্ষ্য করে। ছোট বাঁশঝাড়ের পাশে ছোট একখানি বাগান, তার মাঝখানে ছোট একখানি বাংলো। ঘরে ঘরে আলো জ্বলছে, কিন্তু লোকের দেখা বা সাড়া নেই। চার পাঁচটি ধাপ পেরিয়ে বারান্দা বা দালানের তলায় গিয়ে যখন দাঁড়ালুম, তখন বৃষ্টির মুষলধারায় পৃথিবী হয়ে উঠেছে শব্দময়। দালানের মাঝখানে এবং দুই দিকে রয়েছে একটা একটা করে তিনটে দরজা। সব দরজাতেই পর্দা ঝুলছে। একদিক থেকে মিহি নারীকণ্ঠে প্রশ্ন এলো, কে ওখানে? গলার আওয়াজটা যথাসম্ভব মোলায়েম করে বললুম, আগে ভেজবার ভয়ে এখানে এসে একটু দাঁড়িয়েছি। নারীকণ্ঠ বলল, বেশ করেছেন, কিন্তু বাইরে কেন? ভেতরে এসে বসতে পারেন। বুঝলুম এমন কোন শিক্ষিতা আধুনিক মহিলা কথা কইছেন। পর্দার আড়ালে থেকেও যিনি পর্দা প্রথার ধার ধারেন না। অতএব অসংকোচে পর্দা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করলুম। ছোট ঘর, মেঝের উপর খুব পুরনো কার্পেট পাতা। মাঝখানে রয়েছে মার্বেলের সেকেলের একটা গোল টেবিল, তার উপরে রয়েছে একটা সেকেলে বড় ল্যাম্প, এবং টেবিলের চারপাশে রয়েছে খানকয় ভারী ভারী সেকেলের চেয়ার।
একটু তফাতে একখানা ইজি চেয়ারের ওপর অর্ধশায়িত অবস্থায় রয়েছেন এক মহিলা। তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয়। মহিলার কোলের উপরে পড়ে আছে একখানি খোলা বই। বোধহয় এতক্ষণ তিনি বই পড়ছিলেন। হঠাৎ গর্জন শব্দ শুনে চমকে চেয়ে দেখি ইজি চেয়ারের পিছন থেকে একটা কালো কুকুরের মস্ত মুখ উঁকি মারছে। তার চোখ দুটো আগুনে ভরা। ত্রস্ত পদে আমি আবার পিছিয়ে পড়লুম। ভেড়া ছাড়া আর কোনো চতুষ্পদ জীবকে আমি বিশ্বাস করি না। মহিলা ধমক দিয়ে বললেন, টাইগার চুপ। অতি মিষ্টি হাসি হেসে তিনি আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, ও কি, ভয় পাচ্ছেন কেন? একখানা চেয়ার টেনে নিয়ে বসুন না, টাইগার আপনাকে আর কিছু বলবে না। চেয়ারের উপরে বসে পড়লুম। সঙ্গে সঙ্গে মহিলাটি আর একবার বিশেষভাবে আমাকে লক্ষ্য করেই যেন আমার অস্তিত্ব একেবারে ভুলে গেলেন। বইখানা মুখের সামনে তুলে ধরে আবার পড়তে শুরু করে দিলেন। তিনি যখন আমাকে লক্ষ্য করছিলেন, আমিও তখন তাকে লক্ষ্য করলুম। তার দৃষ্টি কেমন যেন একটা অস্বাভাবিক উগ্রভাবে ভরা। তার সঙ্গে চোখাচোখি হলো। মনে কেমন একটা অস্বস্তি ছটপট করতে থাকে। বাইরের ঘন ঘন বিদ্যুৎ বিদীর্ণ তমিশ্রার ভিতর থেকে ভেসে আসছে বৃষ্টিধারার প্রচন্ড ঐকতান। তাই শুনতে শুনতে আরো লক্ষ্য করলুম, মহিলাটি অপূর্ব সুন্দরী ও যুবতী বটে, এবং তার মুখে চোখেও শিক্ষা ও সংস্কৃতির ছাপ আছে বটে, কিন্তু তার সাজ পোশাক একেবারেই আধুনিক নয়। প্রাচীন তৈলচিত্রে সেকালকার ইংরেজ শিক্ষিতা বঙ্গ মহিলাদের যেরকম সাজ পোশাক দেখা যায়, এরও পরনে অবিকল সেই রকম জামা কাপড়। ঘরের প্রত্যেক ছবি ও তার গিল্টি করা ফ্রেমগুলো সেকেলে। ওই যে মস্ত ঘড়িটা টক টক শব্দে সময়ের দিক নির্দেশ করছে, তারও জন্ম নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের যুগে। এই গৃহের মধ্যে গত যুগ যেন বন্দী ও অচল হয়ে আছে। মহিলার হাতের বইখানার দিকে আমার নজর পড়ল। মলাটের উপর লেখা রয়েছে দুর্গেশ নন্দিনী। আর কৌতূহল দমন করতে পারলুম না, আমার মুখ থেকে বেরিয়ে গেল, এতদিন পরে আপনি দুর্গেশ নন্দিনী পড়ছেন? মহিলা বইখানি নামিয়ে অল্পক্ষণ স্থির চোখে আমার মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এতদিন পরে বলছেন কেন? আমি তো শুনেছি বইখানি সবে বাজারে বেরিয়েছে। সবে বাজারে বেরিয়েছে? তবে কি কোনো অপগণ্ড লেখক দুর্গেশ নন্দিনী নামে নতুন একখানা বই লিখেছে? বাঙালি লিখিয়েদের এ নষ্টামি হচ্ছে চিরকেলে। পুরনো নাটক উপন্যাসের নামেই তারা নতুন বইয়ের নাম রাখেন। তাদের বিশ্বাস বোধ হয় পুরনো নামের খাতিরেই লোক নতুন বই না কিনে পারবে না। আবার শুধলুম, ওটা কি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী নয়? মহিলাটি বললেন, হ্যাঁ, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোকেরই লেখা, নতুন লেখক, নাম আগে কখনো শুনিনি। মহিলাটি বেশ গম্ভীর মুখে পরিহাস করতে পারেন দেখে আমি মুক্ত কণ্ঠে হেসে উঠলুম। আমাকে হাসতে দেখে মহিলাটির মুখে বিরক্তি মাখা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। এমন সময় ঘড়িতে টং টং করে 10টা বাজলো এবং সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়ে বললেন, মাফ করবেন, বাড়ির ভেতরে আমার একটু কাজ আছে। যতক্ষণ না বৃষ্টি ধরে আপনি এখানেই অপেক্ষা করুন, আমি একটু পরেই আসছি। আয় টাইগার। তিনি ভিতরের এক দরজা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন এবং টাইগারও আবার চেয়ারের পিছন থেকে বেরিয়ে অগ্নিময় দৃষ্টিতে আর একবার আমার দিকে তাকিয়ে যেন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মনিবের অনুসরণ করলে। পাশের ঘরের আলো দপ করে নিভে গেল। বৃষ্টির শব্দ তখন কমে এসেছে। আকাশেও স্থানে স্থানে মেঘের ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এ ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছে। নিশ্চয়ই ল্যাম্পে তৈলের অভাব। হঠাৎ দরজা দিয়ে আবার দৃষ্টি গেল পাশের ঘরে।
ঘুটঘুটে অন্ধকারে দপ দপ করে জ্বলছে দুটো ক্ষুধার্ত বন্য চক্ষু। আমার বুক শিউরে উঠল। টাইগার কি আমাকে একলা পেয়ে ভালো করে আদর করতে আসছে? কিন্তু তারপরে সন্দেহ হলো, ও চোখ দুটো বোধ হয় টাইগারের নয়, কারণ চোখ দুটো জ্বলছে মাটি থেকে প্রায় 5 ফুট উঁচুতে। টাইগারের চোখ অত উঁচুতে উঠবে কি করে? তারপরেই মনে হলো হয়তো আমাকে ভালো করে দেখবার জন্যই টাইগার ওই অন্ধকারের ঘরের কোনো টেবিলের উপর লাফিয়ে উঠে পড়েছে। আমিও উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালুম। এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে, পড়ুক গে, টাইগারের চেয়ে বৃষ্টির ঢের বেশি নিরাপদ মনে হলো আমার। কিন্তু বাংলোর বাইরে এসেই মনে পড়ল, ওই যা, তাড়াতাড়িতে ভুলে ইলেকট্রিক টর্চটা টেবিলের উপর ফেলে এসেছি। তখনই আবার ফিরে দাঁড়ালুম, কিন্তু আশ্চর্য হয়ে দেখলুম সেই আলোকোজ্জ্বলক বাংলো হঠাৎ নিবিড় অন্ধকারের ভিতরে ডুব দিয়েছে এবং সেখানে কেবল ধক ধক করছে ভয়ানক দুটো চলন্ত ও জ্বলন্ত চক্ষু। তারপরেই শুনলুম অতিশয় ক্ষণক্ষণে গলায় খিলখিল করে কে হেসে উঠে সেই ভিজে রাতের স্তব্ধতাকে করে তুলল সচকিত। টর্চের কথা ভুলে গিয়ে বাসার উদ্দেশ্যে দিলুম দৌড়, এবং দৌড়তে দৌড়তে ভাবতে লাগলুম বাংলোর সমস্ত আলো হঠাৎ একসঙ্গে নিভে গেল কেন? ওই জ্বলন্ত চোখ দুটো কার? অমন করে হাসলো কে? আর কেনই বা হাসলো আমার পালানো দেখে? ঊর্ধ্বশ্বাসে একেবারে বাসায় আমার চেহারা দেখেই সতীশ বলে উঠল, এ কি কবি, এ কি মূর্তি তোমার? আমি কাদামাখা জুতো জোড়া খুলতে খুলতে বললুম, আজ তো মূর্তিটাকে যে ফিরিয়ে আনতে পেরেছি সেজন্য ভগবানকে আমি ধন্যবাদ দিই। ধপাস করে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললুম, বৃষ্টির ভয়ে বঙ্কিমচন্দ্রের জগৎসিংহ মাঠের ভাঙা মন্দিরে ঢুকে পেয়েছিলেন দুর্গেশ নন্দিনী তিলোত্তমাকে। বৃষ্টির ভয়ে আমিও দিঘির মাঠের বাংলোয় ঢুকে পেয়েছি নব্য যুগের অসীম এক সুন্দরীকে। হাতে তার দুর্গেশ নন্দিনী, মুখে তার সকৌতুক প্রলাপ। আলাপ বেশ জমে উঠেছিল, কিন্তু আমার ভাগ্যে অসমানের ভূমিকায় অভিনয় করতে হলো। এক বিপুল বপু সারমেয় অবতার অসমান তরবারি ব্যবহার করত, কিন্তু এ ব্যবহার করে খালি বড় বড় দাঁত। কাজেই দ্বন্দ্বযুদ্ধ না করে পৃষ্ঠভঙ্গ দিতে বাধ্য হয়েছি ভাই। এর মধ্যে যে দস্তুর মতো রোম্যান্সের গন্ধ পাওয়া যাচ্ছে হে। রোমান্স নয় ভাই, রোমান্স নয়, মিস অ্যাডভেঞ্চার, বিউটি অ্যান্ড বিস্টের আর একটি নতুন নমুনা। রূপে মুগ্ধ হলুম আর টাইগারের দাঁত দেখে পালিয়ে এলুম। সতীশ সাগ্রহে বলল, কবি, তোমরাই হচ্ছে ভাগ্যবান জীব, এখানে এসেই রোম্যান্স আবিষ্কার করলে। হ্যাঁ, ব্যাপারটা খুলে বর্ণনা করো তো দেখি। একে একে সব কথা বললুম। সব শুনে সতীশ প্রায় হতভম্বের মতন বলল, দিঘির মাঠের ধার দিয়ে এতবার আনাগোনা করেছি, কিন্তু ওখানে যে এমন ধারা এক চিত্তাকর্ষক রহস্যময় বাংলো আছে কোনোদিন তো তা লক্ষ্য করিনি। একেই বলে কবির দৃষ্টি। বন্ধু, কাল সকালেই তোমার ওই জ্যান্ত আবিষ্কারটিকে সচক্ষে দর্শন করতে যাব। তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো? বললুম, কিন্তু কাল সকালে তো আর বৃষ্টি পড়বে না। কি আছিলাই আবার সেখানে মুখ দেখাতে যাব টাইগারকে একটু আদর করব বলে? সতীশ বলল, দূর, ওসব নয়, তুমি গিয়ে বলবে তোমার টর্চটা নিয়ে যেতে এসেছো। হ্যাঁ, এ অজর অকাট্য বটে, কিন্তু এখন ওসব বাজে কথা রাখো। উদর দেবতার পুজোর দরকার। এইবারে থালাবাটি ভরে তোমার বহু বিজ্ঞাপিত ফাউলের নৈবেদ্য নিয়ে এসো। এই আমি আসনে বসে ধ্যানস্থ হলুম। সকালে উঠে সতীশের সঙ্গে দিঘির মাঠে গিয়ে অত্যন্ত হতভম্ব হয়ে গেলুম। কোথায় সেই বাংলো? মাঠময় ঝোপঝাড়, দু চারটে ছোট বড় গাছ, সেখানে বাড়িঘর কিছুই নেই। জীবন্ত প্রাণীর মধ্যে দেখলুম খালি পানায় সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটা কয় বক, আর একটা গাছের ডালে স্থির হয়ে বসে আছে 3টে শকুন।
সতীশ বলল, কবি, আমি জানি দিঘির মাঠে বাংলো টাংলো কিচ্ছু নেই। এখন বঙ্কিমচন্দ্রের ভাষায় তোমাকে বলতে পারি, পথিক, তুমি পথ ভুলেছ। আমি দৃঢ় স্বরে বললুম, না, তা বলতে পারো না। পাহাড়ের ঝর্ণাতলা থেকে বাসায় ফিরতে গেলে এই মেঠো পথ ছাড়া আর দ্বিতীয় পথ নেই। টর্চের আলোতে কাল আমি ওই বাঁশঝাড়কে স্পষ্ট দেখেছিলুম। বাংলোখানা ছিল ওরই পাশে। সেই দিকে এগুতে এগুতে সতীশ বলল, কবি, তুমি কি বলতে চাও আলাদিনের দৈত্য এসে সেই বাংলোখানাকে রাতারাতি উড়িয়ে নিয়ে গিয়েছে? আমি জবাব না দিয়ে পায়ে পায়ে বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বললুম, কিন্তু দেখো সতীশ, কি আশ্চর্য! ভাঙা ইটের স্তূপ আর ভিতরের চিহ্ন দেখছো? এক সময় এখানে সত্যি সত্যি বাড়িঘর ছিল। সতীশ সায় দিয়ে বলল, তা হয়তো ছিল, আর সেই সময়ই হয়তো তোমার দুর্গেশ নন্দিনীর অসীম সুন্দরী পাঠিকা তার দীপ্তচক্ষু টাইগারকে নিয়ে এখানে বাস করত। কবি, তুমি কি এইখানে বসে বসে মনের মতো স্বপ্ন দেখছিলে? উত্তর খুঁজে পেলুম না। কি করে সতীশকে বোঝাবো আমি মিথ্যা স্বপ্ন দেখিনি? সত্য সত্যই এখানে এক আলোকময় বাংলোয় এসে উঠেছিলাম। ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধার পেয়েছিলাম। এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা কয়েছিলাম এবং তারপর অন্ধকারে ভীষণ এক কুকুরের ভয়ে পালিয়ে গিয়েছিলাম শেষ রাতে। সতীশ হঠাৎ অস্ফুট শব্দ করে ভাঙা ভিতের উপর হেঁট হয়ে পড়ে কি একটা জিনিস কুড়িয়ে নিল। অবাক হয়ে সবিস্ময় তাকিয়ে দেখলুম কালকের ভুলে ফেলে যাওয়া আমার সেই ইলেকট্রিক টর্চটা। তাহলে আমি পথ ভুলিনি, সত্যিই আমি এখানে এসেছিলাম। তবে তবে কাল যা দেখেছি সেগুলো কি? ভাবতেও আমার গায়ে কাঁটা দিল। তাহলে এখানে কি কোনো অজানা অদৃশ্য রহস্যের আত্মা বিরাজ করছে? কোন রকমে হাসি চেপে সতীশ একবার শীষ দিল, তারপর বলল, একেই বলে কবির দৃষ্টি। ধন্য কবি, আলাদিনের দৈত্যও তোমার কাছে হার মানে। ভারী রাগ হলো। ভাবলুম দি ঠাস করে সতীশের গালে এক চর বসিয়ে, কিন্তু আমার তখন কিছু করতেই ভালো লাগছিল না।